প্রিয় কৃষক বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বিশেষ কৃষি বিভাগের আজকের এই পর্বে আমরা কথা বলবো মালচিং পেপারের ব্যবহার নিয়ে। আমার এই কৃষক বন্ধু উনি 1 বিঘা জমিতে শশা চাষ করেছেন এই মালচিং পদ্ধতি ব্যবহার করে। আপনাদেরকে একটু দেখাই। উনি দেখেন 1 ফুট দূরে দূরে উনি এই যে 1 ফুট দূরে দূরে গর্ত করেছেন এবং একটা করে শশার বীজ দিয়েছেন। তার আগে আমি বলে রাখি যে আমার কাছে অনেক কৃষক বন্ধু জানতে চান, আমি যখন মাঠে যাই তখন জানতে চান যে হচ্ছে মালচিং পেপারটা আসলে কিভাবে আমরা ব্যবহার করব বা কিভাবে সেট করব। দেখেন, প্রথমে তারা জমিতে বেড তৈরি করে থাকেন। এরকম মালচিং পেপারের সাইজে যে বেড প্রায় 2.5 ফিট থেকে 3 ফিটের মতো চওড়া, সর্বশেষ 2.5 ফিটের মতো থাকে আর কি উপরে টপে। তো 2.5 ফিট উপরে টপে রেখে বটমে অর্থাৎ নিচের দিকে 3 ফিটের মতো চওড়া বেড তৈরি করা হয়। তারপরে মোটামুটি 6 ইঞ্চির মতো মানে গভীর নালা রাখা হয় 2টা বেডের মাঝখানে। আর তারপরে মালচিং পেপারগুলোর ওই যে সিলভার কালার যেটা আছে আপনার রূপালি রঙের সিলভার কালার, ওইটাকে উপরের দিকে দিয়ে নিচের দিকে কালো রঙের যে অংশটা ওইটা নিচের দিকে রাখা হয়। এর কারণ হচ্ছে, যদি উপরের দিকে কালো রঙের অংশটা রাখা হয় তাহলে সূর্যের তাপটা বেশি করে শোষণ করে। দেখেন আমার কাছে এখানে 1 টুকরো আছে, এখানে আমি দেখাচ্ছি এই যে হাতে। এটা হচ্ছে এই আছে কালো অংশ, কালো পিঠ, আর এটা হচ্ছে সিলভার কালারের পিঠ। তো এই কালো রং আমরা জানি যে সূর্যের তাপটাকে শোষণ করে অনেক বেশি। হ্যাঁ, সূর্যের তাপটাকে বেশি শোষণ করে। তো যদি বেশি শোষণ করে তাহলে ফসলের গোড়ার আশেপাশের অংশের তাপমাত্রা বেড়ে যাবে। আর যদি এই সিলভার কালারের অংশটা যদি উপরে রাখা হয় তাহলে আপনার সূর্যের রশ্মিটা এখানে প্রতিফলিত হয়ে নানান দিকে ছড়িয়ে পড়বে। এর আরেকটা সুবিধা আছে আমি বলি, সেটা হচ্ছে যে পোকামাকড় কিন্তু এই সিলভার কালারের এই মানে প্রতিফলিত এই আলো সহ্য করতে পারে না। এটা অনেক পোকামাকড় হচ্ছে আপনার বিকর্ষিত হয়ে মানে বিরক্ত হয়ে তারা চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে, বা খুব সহজে এখানে আসতে চাবে না যখন এর উপরে রোদ পড়বে। তো এটা একটা সুবিধা। আর এই যে মালচিং পেপার ব্যবহার সুবিধা, এখানে আগাছা অনেক কম হয়, আর পানি সেচ তুলনামূলক কম করা লাগে, কারণ পানি বাষ্পীভূত হয়ে দ্রুত মাটি থেকে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে বাষ্পীভূত হয়ে মানে বাতাসে মিশে যেতে কম পারে, অর্থাৎ বাষ্পীভবনের হারটা অনেক কম হয়। দেখেন যেখানে জয়েন্ট সেখানে কিন্তু এইভাবে দিয়ে দিয়েছে, যেখানে রোল কেটে জয়েন্ট করা হয়েছে সেখানে আর কি এখানে জুড়ে দিয়ে দিয়েছে। তো যেটা বলছিলাম যে পানি হচ্ছে বাষ্পীভবনের মাধ্যমে মাটি থেকে পানি লসের সুযোগটা অনেকটা কম হয়। আর হচ্ছে আপনার আগাছা যদি কম, ঘাস যদি কম গজায় তাহলে সেখানে পোকামাকড় আশ্রয় পাওয়ার হারটা কিছুটা কম হয়, অর্থাৎ সেখানে ডিম পাড়া বা আশ্রয় পাওয়া বা হচ্ছে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ, এইগুলো হচ্ছে একটু কম হয়। আর কারণ ছত্রাকের জীবাণুগুলো সেখানে কম আশ্রয় পাবে। আবার আপনার ব্যাকটেরিয়াজনিত রোগও এই মালচিং পদ্ধতিতে অনেকটা কম হবে। কেন কম হবে? কারণ কি, আমরা জানি যে ব্যাকটেরিয়া ছড়ায় পানি সেচের মাধ্যমে। আপনি যত বেশি সেচ দেবেন, সোলানেসি টাইপের যেসব ফসল, সোলানেসি গোত্রের যেসব ফসল আছে, যেমন হচ্ছে আপনার মরিচ, বেগুন, টমেটো, এগুলো হচ্ছে আপনার বেশি ব্যাকটেরিয়াল উইল্ট দ্বারা আক্রান্ত হয়, এবং এই ব্যাকটেরিয়াল উইল্টটা সাধারণত এই উইল্টের জীবাণুটা অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো মাটিতে থাকে এবং সেচের পানির মাধ্যমে দ্রুত ছড়ায়, এক গাছ থেকে আরেক গাছে ছড়ায়।
আর আমরা জানি যে ব্যাকটেরিয়াল উইল্টের আসলে কোনো ট্রিটমেন্ট নেই, অর্থাৎ কোনো প্রতিকার নেই। আপনি যত ওষুধ ব্যবহার করেন না কেন, ব্যাকটেরিয়াল উইল্টটা আসলে দমন করাটা খুব টাফ। মানে কিছু নির্দিষ্ট ওষুধ আছে তাতে একটু যদি আক্রমণ কম মাত্রায় থাকে তাহলে কিছুটা প্রতিকার পাওয়া যায়। তো ব্যাকটেরিয়াল উইল্ট ধরলে সাধারণত সেটার আসলে প্রতিকার নেই, ওই গাছটা বাঁচানো যায় না, এমন একটা পরিস্থিতি। তো যেহেতু মালচিং পেপার আপনার পানি সাশ্রয় করবে, অর্থাৎ সেচের পরিমাণ কমাবে, যে কারণে আপনার এই সোলানেসি গোত্রের ফসল যেমন মরিচ, বেগুন, টমেটো এগুলোই হোক, আর এই মাচা জাতীয় ফসল যেমন হচ্ছে শসা বা ঝিঙ্গা, চিচিঙ্গা, লাউ, যেগুলোই হোক না কেন, যেগুলো আমরা মাচায় চাষ করি সেগুলোর ক্ষেত্রে এগুলোতেও কিন্তু ব্যাকটেরিয়াল উইল্ট দেখা যায়। কারণ হচ্ছে এক ধরনের বিটলস আছে, একটা ছোট পোকা আছে, কিউকাম্বার বিটলস বলে। এই পোকা এই মাছা জাতীয় ফসল, লতা জাতীয় ফসলের গুলোতে হচ্ছে আপনার এই যে ব্যাকটেরিয়াল উইল্টের যে জীবাণু, যে ব্যাকটেরিয়া, এটা কিন্তু ছড়ায়। তো আপনার এই যে হচ্ছে যদি মালচিংয়ের মাধ্যমে চাষ করা হয় তাহলে এক হচ্ছে এইসব বিটলস জাতীয় পোকামাকড় কিছুটা বিকশিত হতে পারে, অর্থাৎ সহজে এখানে বসতে চাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি পানির মাধ্যমে যদি ব্যাকটেরিয়াল উইল্ট এখানে আসে তাহলে সেটাও কিছুটা কম হবে, কারণ পানি সেচের পরিমাণ আপনার কম লাগবে। নালায় মোটামুটি তুলনামূলক কম পানি, কমবার পানি সেচ দিলে এটা মোটামুটি গাছগুলোকে সহজে টিকিয়ে রাখা যাবে। তো এখন দেখব যে আপনার এই যে গাছগুলোতে এখানে যে প্রত্যেকটা আমি এখানে বলি যে প্রায় উনি এক থেকে কোথাও দেখতে পাচ্ছি উনি 1 ফিট দূরত্বে গর্ত করে বীজ বপন করেছেন, কোথাও 1.5 ফিট দূরত্বে। হ্যাঁ, তো এটা মোটামুটি 1 থেকে 1.5 ফিট দূরত্বে আমরা শশা চাষ করতে পারি। সাধারণত 1.5 ফিট দূরত্বে শশা চাষ করাটাই ভালো। এখানে দেখা যাচ্ছে প্রায় 1.5 ফিটের মতো, এই যে দেখেন চারা কেবল বের হচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন, এখানে এই যে চারা বের হয়েছে, আর এই যে চারা বের হয়েছে। আমি যদি এই পাশ থেকে দেখাই তাহলে আপনার একটু দেখতে সুবিধা হবে। এই যে চারা বের হয়েছে, বের দেওয়া আছে কিন্তু চারা বের হয়নি। আবার এটা থেকে চারা বের হয়েছে। তো এটাতে চারা বের এরকম আছে। প্রথমে হচ্ছে জৈব সার দিয়ে দিয়েছেন বেড সাইডে, এবং কিছুটা আরও দিয়ে তারপর কয়েকদিন রেখে 5 দিনের মতো রেখে উনি তারপরে এই মালচিং পেপারগুলোকে বিছিয়ে দিয়েছেন। এবং দেখেন এই যে 2 সাইডে মাটি দিয়ে, অর্থাৎ এই যে ড্রেনের এখান থেকে মাটি তুলে এখানে ঢেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে ঢেকে দেওয়া হয়েছে, ঢেকে চাপা দিয়ে দেওয়া হয়েছে এই মালচিং পেপারগুলোতে। তো চাপা দেওয়ার পরে উনি কি করেছেন, এই যে এখানে একটা গর্ত, এখানে একটা গর্ত, সাধারণত একটা লোহার পাইপ দিয়ে বা প্লাস্টিকের পাইপ দিয়েও হয়, বা ওই যে আজকাল গর্ত খোঁড়ার জন্য যে শাবল টাইপের একটু মানে গোলাকার শাবল ব্যবহার করা হয় সেটা দিয়েও হয়, তবে সাধারণত লোহার একটা পাইপ দিয়ে খুব সুবিধা হয় আর কি। নির্দিষ্ট দূরত্বে চাপ দিলে এটা ছিদ্র হয়, এবং লোহার পাইপটা একটু ধারালো করে নিলে বেশি সুবিধা হয়। তো চাপ দিলে এটা হচ্ছে একটা একটা এরকম একটা একটা টুকরো এরকম উঠে আসবে, একটা করে টুকরো এরকম বিচ্ছিন্ন হয়ে আসবে। তখন এই যে এক একটা ছিদ্র হয়ে গেল, এই ছিদ্রে তখন আপনি মাচা জাতীয় যে ফসল ফসলের বীজ বপন করতে চান সেই ফসলের বীজ আপনি বপন করতে পারবেন। তবে তার আগে মাটিতে অবশ্যই জো অবস্থা আছে কিনা সেটা নিশ্চিত করে নিতে হবে, কারণ আপনি যখন সার দিবেন তখন হালকা কিছু পানি দিলে সার, জৈব সার প্লাস রাসায়নিক সার যেটা দিবেন সেটা হচ্ছে আপনার ভালোভাবে মিশতে, মানে মাটির সাথে সহজে মিশতে সহযোগিতা করবে আর কি। পানিটা যাতে মাটির সাথে সারটা ভালোভাবে মিশে যায় এবং ফসলের জন্য নেওয়ার উপযোগী হয় দ্রুত, সেরকম একটা অবস্থায় আসতে সুবিধা হয় আর কি। তো তারপরে আপনার এখন এখন ইনি মাঝে মাঝে, এখন তো আর ড্রেনে নালায় উনি পানি দিচ্ছেন না, কারণ তাতে হচ্ছে বেশি কিছুটা ইয়ে হয়ে যাবে, আপনার পানিটা অতিরিক্ত হয়ে যেতে পারে, কারণ এখন শীতের সময় এবং হচ্ছে পানি খুব একটা বেশি শুকাচ্ছে না, যে কারণে ইনি এখন এই যে দেখেন, একটু এখানে ছায়া করলে বুঝতে পারবেন, এখানে ইনি গর্তে গর্তে কিছুটা পানি দিয়েছেন। গর্তে গর্তে কিছুটা অল্প করে পানি দিয়েছেন, কারণ মাটিতে রস আছে। কিন্তু উনি মনে করছেন যে যেসব গাছের গোড়াগুলো একটু শুকিয়ে যাচ্ছে, যেহেতু চারা ছোট, এর শিকড় বেশি দূর ছড়ায়নি, সেসব জায়গাগুলোতে হচ্ছে উনি দিয়ে দিয়েছেন। পাশাপাশি উনি ছত্রাকনাশকও স্প্রে করেছেন, দেখেন এই দেখেন, এই যে এখন কিছু কিছু জায়গায় ছোপ পড়ে আছে আর কি। তো এভাবে এই চারাগুলো বড় হবে
এরপরে উনি 2 সাইড দিয়ে খুঁটি পুঁতে তার দিয়ে বা নাইলনের সুতা দিয়ে উনি খাড়া মাচা তৈরি করে দিবেন। এবং হচ্ছে আপনার সামনে যেহেতু রমজান, উনি রমজানকে টার্গেট করে উনি এই শশা চাষ করেছেন। আমরা জানি যে রমজানে শশার বা ক্ষীরার ব্যাপক চাহিদা থাকে এবং ভালো বাজার থাকে। তো উনি যাতে গাছে রোগ ব্যাধি পোকামাকড়ের আক্রমণ কম হয়, যাতে ওনার এই যে আপনার নিড়ানি বা নিড়ানি তো লাগবে না, আর পানি সেচ যাতে কম লাগে, এসব অনেক মানে ম্যানেজমেন্ট কস্ট উনি বাঁচানোর জন্য এই মালচিং পেপার ব্যবহার করেছেন। মালচিং পেপারের বহুমুখী সুবিধা আছে, আমি তার কয়েকটা আলোচনা করলাম। যদি সম্ভব হয় আমি পরবর্তীতে আরও ভিডিওতে আরও বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো মালচিং পেপারের ব্যবহার সম্পর্কে মোটামুটি আজকে ছিল এ পর্যন্তই তথ্য। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।